অনেক স্বপ্ন জমে আছে নিজের জন্য, আপন মানুষদের জন্য। ভেবেছি একদিন বিজয়ের গল্প লিখব, কিন্তু পৃষ্ঠাগুলো এখনও ফাঁকা। সময় দৌড়ায়, আমিও ছুটছি, তবুও পৌঁছানো হয় না ঠিক ঠিকানায়। চোখের সামনে বদলায় পৃথিবী, শুধু আয়নায় সেই চেনামুখী রয়ে যায় আগের মতো। একবার যদি সত্যি বদলাতে পারতাম, তাহলে হয়তো সময় থামতো না, আমি ছুঁয়ে ফেলতাম তাকে ঠিক নিজের শর্তে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে এলাম আবারও আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে একটা পিৎজা কাটার দিয়ে আমি রুটি কাটছি। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। তো ছেলে বলছিল নুডলস খাবে, তা আমার ঘরে নুডলসটা ছিল না। তো তার জন্য আমি ভাবলাম যে আটা দিয়ে নুডলসটা তৈরি করি। এমনিতে রুটি বানিয়ে দিলে রুটিটা খায় না, তবে যদি নুডলস রান্না করে দিই সেটা আবার খায়। তো বুদ্ধি করে ভাবলাম যে আটা নুডলস করে দিই, এভাবে রুটি কেটে নুডলস রান্না করা যায়। এর আগেও আমি করে দিয়েছি। তো প্রায় সময় নুডলস না থাকলে ঘরের মধ্যে এটা করি। আর বিশেষ করে বাচ্চাদেরকে অতিরিক্ত নুডলস খাওয়ানোটাও ঠিক না, তাই আমি প্রায় সময় এভাবে করে নুডলস রান্না করে দিই। মানে রুটি তো খায় না, তাই ভাবি যে আটা যেহেতু এভাবে না খায় তাহলে ওইভাবে খাওয়াই। রুটির মতোই করি, শুধু পিৎজা কাটার দিয়ে কেটে নেই। তো এখানে অনেকগুলো রুটি আমি কেটে নিয়েছি, প্রায় 4টা রুটি কাটার পর এতগুলো নুডলস হয়েছে। আটা নুডলস একটু মোটা মোটা করেই আমি কেটেছি, পাস্তার টাইপ করে আমার মতো করে আমি কেটেছি। অতিরিক্ত চিকন করে কাটলে না কীরকম ছিঁড়ে ছিঁড়ে যায়, তার জন্য একটু মোটা মোটা হালকা করে কেটেছি, মাঝারি সাইজের মতো। তো বেশি হয়ে গিয়েছে, একটা বক্সে আমি অর্ধেকটা রেখে দেবো, আর বাকি অর্ধেকটা 2 বাচ্চাকে রান্না করে দেবো, ফ্রোজেন করে রেখে দেবো আর কি। বক্সের মধ্যে অল্প অল্প করে আমি নুডলসগুলো রাখছিলাম, আর একটু একটু করে কিন্তু গুঁড়ি ছিটিয়ে দিচ্ছিলাম যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। গুঁড়িগুলো দিয়ে রাখলে এতে করে আর এগুলি নষ্ট হবে না। পরবর্তীতে আবার আপনি বের করে যে কোনো সময় নুডলস রান্না করে সহজেই বানিয়ে নিতে পারবেন। এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী বক্সের মধ্যে অল্প কিছু রেখে দিলাম, এগুলি আমি পরবর্তীতে বাচ্চাদেরকে আবার রান্না করে দেব। আটা নুডলস এমনিতে অনেক হেলদি একটা খাবার, তো এভাবে করে দিলে আমি মনে করি বাচ্চারা যেহেতু মাঝে মাঝে রুটিটা খেতে চায় না, তো এভাবে এই পদ্ধতিটা অবলম্বন করলে বাচ্চারা খাবে, যদি আপনি মজা করে রান্না করে দেন। নর্মালি যেভাবে আমরা নুডলসটা রান্না করি সেমভাবে আপনি এটা রান্না করে দেবেন। আমি 100% শিওর বাচ্চারা এটা মজা করে খাবে। তারা পার্থক্যটাই বুঝবে না যে এটা আসলে নুডলস না অন্য কিছু। আমি কিন্তু গরম পানিতে নুডলসগুলো সিদ্ধ করে নিয়েছি। নর্মালি যেভাবে নুডলস সিদ্ধ করেন সেভাবেই সিদ্ধ করবেন। সিদ্ধ করার পর আমি কিন্তু একটা চালনিতে ছেঁকে নিয়েছি অফ স্ক্রিনে। তো এই তো রেগুলার সবসময় যেভাবে আপনি নুডলস রান্না করেন সেমভাবে আপনি নুডলসটা রান্না করবেন। চাইলে আপনারা সবজিও অ্যাড করতে পারেন আপনাদের ইচ্ছে মতো। এখানে আমি টমেটো আর গাজরটা অ্যাড করেছি, আর সাথে ছিল ডিম। রেগুলার যেটা আমরা নুডলস অ্যাড করি আর কি, সেম নুডলস যেভাবে রান্না করে সেভাবে আটা নুডলসই রান্না করলাম আর কি। শুধু পার্থক্য একটাই, নুডলসটা আমার নিজে হাতে বানানো। সত্যি বলতে আপনার হাতের রান্না যদি মজা হয় তাহলে হাতে বানানো নুডলসই হোক বা যাই হোক, খেতে ভীষণ মজা হবে। এই তো আমার কিন্তু আটা নুডলস বানানো হয়ে গিয়েছে। আমি যেহেতু পিৎজা কাটার দিয়ে কেটেছি, আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন, আপনাদের নিজেদের সাইজ অনুযায়ী চিকন করবেন নাকি মোটা করবেন। খুবই হেলদি একটা খাবার, আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আই থিঙ্ক আশা করি ভালো লাগবে। সকালের নাস্তা বানানোর পর এখন দুপুরবেলা, তো দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। অফ স্ক্রিনে কাটাকাটি করে রান্নাটা বসিয়ে দিয়েছি। অনেক সময় দেখা যায় কি তাড়াহুড়োর মাঝখানে যতটুকু পারি ততটুকু কাজই করে ফেলি। বলা যায় 10 ভাগের 1 ভাগ কাজ ভিডিওতে আমরা সবাই শেয়ার করি। যেহেতু বাচ্চা কাচ্চা আছে, দৌড়াদৌড়ির মাঝখানে কিন্তু সব কাজ শেয়ার করতে পারি না, দেখানো সম্ভব হয় না, তাই বেশিরভাগ কাজই আমরা অফ স্ক্রিনে করে ফেলি। সত্যি বলতে এই ঘটনাটা আমার সাথে হয় না, আমাদের সবার সাথেই হয়ে থাকে। তাড়াহুড়োর মাঝখানে কাজকর্ম করে সবটা মেনটেন করাটা অনেকটা কষ্টকর হয়ে যায়। এই তো আজকে আমি বেগুন, আলু, টমেটো দিয়ে তরকারি রান্না করছি, আর সাথে হচ্ছে রুই মাছ। তরকারিটা আমার হয়ে গিয়েছে, এখন ভেজে রাখা মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দিলাম। বর্তমানে এই মাসটা কিন্তু ফেব্রুয়ারির মাস, তো ফেব্রুয়ারি মাস কিন্তু ভালোবাসার মাস বলে সবাই এটাকে। তো যেহেতু ফেব্রুয়ারি মাসের প্রথম দিক দিয়ে কতগুলো দিন যায়, তো এই দিন উপেক্ষা করেই আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম, মানে আপনাদের ভাইয়াকে, যে এত এত দিন যায়, এত এত দিবস যায়, তুমি তো আমাকে কিছু দিলা না। তো উত্তরে আমার মহাশয় মানে আমার হাজব্যান্ড বলে, কি দিলাম না? তো বললাম এই যে প্রপোজ ডে গেল, একটাবার প্রপোজ করলা। উত্তরে হাজব্যান্ড বলে, প্রতি সপ্তাহে 3-4 বার যখন ঝগড়া করো, সেই ঝগড়ার রাগ ভাঙাতে গেলে তোমাকে 3-4 বার করে প্রপোজ করি, তো তার জন্য কি আলাদা একটা দিন লাগে? তারপরে বললাম তো টেডি ডে,
এর উত্তরে আবার বলে, ঘরের মধ্যে যে দুইটা টেডি ঘুরে বেড়াই এদিকে চোখে লাগে না। তারপর আমি আবারও বললাম চকলেট দে। বলে চকলেটের জন্য আলাদা করে চকলেট দেওয়া লাগবো? আলমারি ভরা তো দুনিয়ার চকলেট, তাইলে অসুবিধা নাই, সারা বছরে একটা দিনই থাক, এই একটা দিনই তোমার চকলেট দিব। কি আর বলবো বলেন, ভ্যালেন্টাইন্স ডে নিয়ে যেই প্রশ্নই করি সেই প্রশ্নের উত্তরে আগে থেকে রেডি করা। তা হাজব্যান্ডের প্রত্যেকটা কথায় সহমত জানানোর পর চুপ হয়ে রয়েছে আর কি, বর্তমানে আর কোনো কথা নাই। আর বাকি রইলো কিস ডে, হাগ ডে, রোজ ডে। রোজের কথা বলছিলাম যে একটা রোজ তো আমার দরকার ছিল। বলে যে কিছুদিন আগে যে অ্যানিভার্সারি গেছে, 10 বছরে 10টা গোলাপ দিছি, তারপরও হয় না। কি আর বলবো, হাজব্যান্ডের প্রত্যেকটা কথার মধ্যে রিপ্লাই দেওয়ার মতো আর কোনো সাহস টাহস পাইলাম না। দেখলাম যে 1 মাসের চাওয়া থেকে সারা মাস পাওয়া অনেক ভালো, স্যারেন্ডার করলাম আর কি। কারণ শুধু ফেব্রুয়ারি মাসে নিলেই হইব? আমরা বউ মানুষ, মেয়ে মানুষ, আমরা চাই সারা বছর আমাদের হাজব্যান্ড আমাদের গিফট দিক। তাই ভাবলাম না, লস করলে আর চলবো না। এত বড় লস মানুষ করে যারা গাধা, তারাই ফেব্রুয়ারি মাসে হাজব্যান্ডের কাছে গিফট চায়। এই কারণে আর ওই বলদের মতো কাজটা আর করলাম না। আমি কিন্তু আজকে আমার নিজের মতো করে আপনাদের সাথে কথা বললাম, মজা করলাম। তবে এই ঘটনাগুলো সত্যি নিজের মতো ভাবে, নিজের রূপে যখন আপনাদের সাথে কথা বলি ভীষণ ভালো লাগে। আর অনেক প্রিয় অপর আছে যাদের সাথে মজা করে কথা বলতে আমার ভালো লাগে, তারা শুনতে খুব পছন্দ করে, তাই বলা আর কি। আমি এখানে কি বানাচ্ছি আপনারা তো দেখেই বুঝতে পারছেন। আমি কিন্তু কেক বানাবো, তার জন্য আমি কিন্তু এখানে ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমটা ফোম করে নিয়েছি, দিয়েছি ভ্যানিলা এসেন্স, সুগার অ্যাড করেছি। সব কিছু দেওয়ার পর আবারও বিটারের সাহায্যে আমি এটা ব্লেন্ড করে তারপরে আবার এখন আমি ময়দাটা দিয়ে দিলাম। আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী বুঝে ময়দাটা অ্যাড করেছি, মেপে দেইনি, আমি পরিমাণ বুঝে দিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দুধ, লিকুইড তরল দুধটা অ্যাড করেছি। এটাও আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে ব্লেন্ড করে নেব। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু চকলেট গার্নিশ, একটু চকলেট কেক বানাবো আর কি। তেমন বেশি চকলেট দিব না, মোটামুটি আর কি। চকলেট একটা ফ্লেভার আনবো, কালারটা আনবো, তার জন্য এখানে আমি অল্প পরিমাণে চকলেট গার্নিশ দিয়ে দিলাম। এখন এই চকলেট গার্নিশটা দেওয়ার পর আবারও এটা আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারের সাহায্যে যদি কেকটা বানানো হয় তাহলে কেকটা কিন্তু ভীষণ পরিমাণে স্পঞ্জি হয়, খুবই স্মুদি টাইপ হয় কেকটা, খেতে ভীষণ মজা লাগে। তো ঠিক সেমভাবে আমি এখানে কেকের বেটারটা বানিয়ে নিয়েছি। আমি রেগুলারই এভাবে বানাই, তবে অনেক সময় তাড়াহুড়ো করে শেয়ার করতে পারি না। অনেক সময় দেখা যায় ঘরের জন্য কেক বানিয়ে বক্সিং করে রাখি বাচ্চাদের জন্য। আমার 2 বাচ্চা খেতে খুবই পছন্দ করে। এই তো এখানে আমি এই পাত্রের মধ্যে বেটারটা ঢেলে নিয়েছি। এখন আমি এই কেকের বেটারের উপরে দিয়ে দেব বাদাম। এখানে আমি কাজু বাদাম দিয়ে দিয়েছি, দিয়ে দেব পেস্তা বাদাম, কাঠবাদাম। এটা আপনাদের ইচ্ছা মতো, আপনারা চাইলে অ্যাড করতে পারেন, না চাইলে নাও অ্যাড করতে পারেন। তারপর আমি আজকে ভাবলাম এভাবে বাদাম দিয়েই আমি কেকটা বানাবো। কেকের মধ্যে আপনারা চাইলে মুরব্বাও অ্যাড করতে পারেন, এটা আপনাদের ইচ্ছে মতো। আমি কিন্তু চুলার মধ্যে অফ স্ক্রিনে আগেই বসিয়ে দিয়েছি, কেকটা অলরেডি ফুলেও গিয়েছে, প্রায় 40 মিনিট লেগেছে চুলার মধ্যে আমার কেকটা কুক করতে। এটা যখন মোটামুটি আমার হয়ে গিয়েছে, তো এক পর্যায়ে আমি কিন্তু এখানে স্টিলের একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম, কারণ উপর দিয়ে এটা লাল লাল হবে, তার জন্য স্টিলের ঢাকনাটা দিলে ভালো হয়। এই তো দেখুন আমার কিন্তু কেকটা হয়ে গিয়েছে। এখন আমি একটা টুথপিকের সাহায্যে দেখছি আমার কেকটা পুরোপুরি কুক হয়েছে কি না। তো এই তো দেখুন কেকটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে নেব। আর খুবই স্পঞ্জি হয়েছে কেকটা, উপর দিয়ে একটু হাতের সাহায্যে চেপে চেপে আমি দেখছিলাম। এই যে দেখুন সম্পূর্ণ হয়ে গিয়েছে আর খুবই সুন্দর হয়েছে। এখন আমি চুলা থেকে এটা নামিয়ে নেব। এই তো দেখুন নামিয়ে নিয়েছি। কেকটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অসাধারণ হয়েছে আর ভীষণ স্পঞ্জি হয়েছে। আপনারা কিন্তু চাইলে খুব সহজে চুলায় কেকটা তৈরি করে নিতে পারেন। যদি আপনারা সবগুলো প্রসেসিং ফলো করেন তাহলে খুব সহজে আপনার চুলায় কেকটা হয়ে যাবে। একটু খেয়াল রাখতে হবে সময় ধরে। আমার কেকটা কুক হতে 40 মিনিট লেগেছে, আপনার হতে পারে কেকটা কুক হতে একটু টাইম লাগতে পারে। তবে আপনি খেয়াল রাখবেন, চেক করবেন, এতে করে দেখবেন আপনার কেকটা কতক্ষণ লাগে কুক হতে। যদি আপনি খেয়াল করেন কেকটা, তাহলে আর আপনার কেকটা পুড়ে যাবে না। তো এই তো আমি কিন্তু ছুরির সাহায্যে কেকটা ছাড়িয়ে নিচ্ছি। পাত্রের মধ্যে কেকের বেটাটা দেওয়ানোর আগে কিন্তু আমি ভালো করে তেল ব্রাশ করে নিয়েছিলাম পুরো পাত্রের মধ্যে। আর নিচে আমি একটা কাগজ এভাবে কেটে দিয়েছিলাম। পাত্রটা যেহেতু একটু বেশি ছোট ছিল, তার জন্য কাগজটা আমার একটু ছিঁড়েই দিতে হয়েছে। প্রথমে গোল করে কাটার পর দেখলাম কাগজটা জায়গা হচ্ছে না, তার জন্য এভাবে আড়াআড়িভাবে আমি দিয়েছি। তারপরও দেখুন ভীষণ সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে কেকের নিচের সাইডটা, কুকটা দেখুন কত সুন্দরভাবে হয়েছে, একটুও কোনো সাইড দিয়ে পুড়ে যায়নি, একদম পারফেক্ট হয়েছে কেকটা। আর ভীষণ সুন্দর হয়েছে, খুব স্পঞ্জি হয়েছে আর অনেক মজা হয়েছে কেকটা খেতে।
কিছু কিছু প্রসেসিং ফলো করলে আপনার কেকটা একদম খেতে বেকারির মতো হবে। আমি যে কেকটা বানিয়েছি একদম বেকারি কেকের মতো হয়েছে, যেভাবে বানানোর চেষ্টা করেছি সেভাবেই হয়েছে। আমি সবসময় একটা কথা বলি, কষ্ট করে কোনো কাজ যদি আপনি করেন, তারপরে কষ্টের ফল যদি সুন্দর হয়, তাহলে কিন্তু ওই কষ্টটা কষ্ট মনেই হয় না। তো রেগুলারে আমি কেক বানাই, তাও রাতের বেলা তাড়াহুড়োর মাধ্যমে কেকটা বানিয়ে ফেলে তার জন্য ভিডিও করতে পারি না। তাই ভাবলাম রাতের বেলা যেহেতু কেকটা বানাবো আপনাদের কাছে শেয়ার করি। প্রায় সময় আমি বাচ্চাদের জন্য কেক বানিয়ে বক্সিং করে রেখে দিই, বাচ্চারা খায়, মাঝে মাঝে বাচ্চার টিফিনেও দিয়ে দিই। এমনি তো আমি সবসময় মনে করি কেনা জিনিসের তুলনায় হাতে বানানো জিনিসের মূল্যটা অনেক বেশি হয়। তা আমি মনে করি যেই কোনো জিনিসই হোক, আমি যখন বাসায় হাতে বানিয়ে বাচ্চাদেরকে দেই, তারা খুব আনন্দ নিয়ে খায়, আর তাদের মুখের হাসিটা যখন আমি দেখি, তারা যখন তৃপ্তি করে খায়, আমার ভীষণ ভালো লাগে। এই তো দেখুন কেকটা কিন্তু গরম গরমই আমি কেটে নিয়েছি, ধোয়া উঠছে, দেখতেই পাচ্ছেন ভীষণ পরিমাণে স্পঞ্জি হয়েছে। আমি কিন্তু চারোদিক দিয়ে চেপে চেপে আপনাদেরকে দেখিয়েছি, আবারও কাটার পর চেপে চেপে দেখাচ্ছি। এই যে দেখুন, আমি রেগুলারই চুলার মধ্যে কেকটা বানাই। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি কিন্তু কোনো বালু বা লবণ ইউজ করিনি কেক বানানোর ক্ষেত্রে। আমি শুধু ননস্টিক হাঁড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, স্ট্যান্ডের ওপরে আমি কেকের ব্যাটারের যেই সসপ্যানটা সেটা বসিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে ছিল, সেভাবে দিয়ে আমি ঢেকে দিয়েছি। প্রথমে কাঁচের ঢাকনা দিয়ে ঢেকে রাখলেও আমি কিন্তু 5 মিনিট পর্যন্ত প্রায় স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এই তো আমি কিন্তু কেকটা কেটে রাখার পর উপর দিয়ে একটু চকলেট গার্নিশ দিয়ে দিয়েছি, এতে করে দেখতে ভীষণ ভালো লাগছিল। বিশেষ করে আমার ছেলেমেয়েরা এভাবেই খায়, চকলেট গার্নিশটা উপরে দিয়ে দিলে ভীষণ সুন্দর লাগে। তো বাচ্চাদেরকে খেতে দেওয়ার পর এক এক করে আমি পুরোটা কেক কেটে নিচ্ছি। বাকিটুকু কেক ভালো করে কেটে আমি বক্সিং করে রেখে দেব বাচ্চাদের জন্য, তারা পরে খাবে। গ্যাসের চুলায় কিভাবে খুব সহজে কেক তৈরি করা যায় সেটা কিন্তু আজকে আপনাদের সাথে পুরোটাই শেয়ার করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। চাইলেই কিন্তু আপনারা খুব সহজে এভাবে করে গ্যাসের চুলায় কেকটা তৈরি করে নিতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের সবার কাছে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।